ক্লাস কিন্তু পড়া হলো এখান থেকে। সমস্যা একটা দেখো, ক্যালসিয়ামকে কেন খাট ধাতু বলা হয় কেন, মানে ক্যালসিয়ামকে খাট ধাতু বলা হয় কেন, এগুলো কিন্তু আমরা জানছিলাম যে গ্রুপ 1 এর মৌলগুলোকে কেন খাট ধাতু মানে খাট ধাতু বলা হয়, গ্রুপ 2 এর মৌলকে কেন মিট খাট ধাতু বলা হয়। তো এটা কি মিট খাট ধাতু কেন বলা হয় ক্যালসিয়ামকে, কারণ ক্যালসিয়ামের অক্সাইড এবং হাইড্রোক্সাইড হলো ক্ষারধর্মী। মানে প্রথম কথা হলো ক্যালসিয়ামের অক্সাইড এবং হাইড্রোক্সাইড হলো ক্ষারধর্মী এবং বিভিন্ন যৌগ আকারে এই ক্যালসিয়ামকে মাটিতে পাওয়া যায়, এই জন্য একে মিট খাট ধাতু বলা হয়। এখানে কি বলছে, ক্যালসিয়ামের বিভিন্ন যৌগ মাটিতে পাওয়া যায়, অতএব ক্যালসিয়াম মিট খাট ধাতু, এরকম কথা। আবার দেখো ক্যালসিয়াম, এখানে তো ভালো মতোই দেওয়া আছে, ক্যালসিয়ামের হাইড্রোক্সাইড একটি ক্ষার, অথবা ক্যালসিয়াম একটি ক্ষার ধাতু। সামগ্রিকভাবে ক্যালসিয়ামকে মিথ ক্ষার ধাতু বলা হয়। তুমি আগেই বলে দিলা মিথ ক্ষার ধাতু হলো এটা, আগে তো ক্ষার ধাতু এটা আগে প্রমাণ করতে হবে। এই জন্য আগে বলতে হবে কি বলতো, আগে দিতে হবে যে এইটা ক্যালসিয়াম, আগে এই লাইনটা দিতে হবে, ক্যালসিয়াম ধাতুর হাইড্রোক্সাইড বা অক্সাইড হলো কি ক্ষারধর্মী, এটাকে বলতে হবে। তা ক্যালসিয়ামের অক্সাইড বা হাইড্রোক্সাইড হলো ক্ষারধর্মী, অর্থাৎ ক্যালসিয়াম একটি ক্ষার ধাতু। আবার ক্যালসিয়ামের ধাতুর বিভিন্ন যৌগ মাটিতে পাওয়া যায়, তাই কি বলা হয় মিথ ক্ষার ধাতু বলা হয়। বুঝতে পারছো, সুন্দরভাবে সাদা লিখতে হবে, আগে প্রমাণ করতে হবে ক্যালসিয়াম একটা ধাতু, তারপরে দেখাতে হবে মিথ ক্ষার ধাতু, ঠিক আছে ওকে। তারপরে দেখো এখানে হিলিয়াম কেন নিষ্ক্রিয় গ্যাস ব্যাখ্যা করো। নিষ্ক্রিয় গ্যাস কারা, যাদের কক্ষপথে ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, অর্থাৎ তারা কোনো বিক্রিয়ার অংশগ্রহণ করতে চায় না, তারাই হলো নিষ্ক্রিয়। তাহলে কি, হিলিয়াম নিজেদের সাথে যুক্ত হয় না, আবার অন্য মৌলের সাথেও যুক্ত হয় না, এর জন্য হিলিয়াম কি নিষ্ক্রিয় মৌল, ওকে, কারোর সাথে বিক্রিয়া করতে চায় না। আবার হিলিয়াম মৌল গ্যাস হিসাবে অবস্থান করে, এর জন্য হিলিয়ামকে সামগ্রিকভাবে নিষ্ক্রিয় মৌল বলে। তবে এটা হলো অ্যাপ্রুভ রাইট অ্যান্সার না, ছোট বাচ্চার অ্যান্সার, বুঝছো? হ্যাঁ, তো তোমরা সুন্দর করে একটা লিখবা, কেন হিলিয়ামের শেষ কক্ষপথ অষ্টকপূর্ণ থাকায় সে অন্য কোনো মৌলের সাথে রাসায়নিক বিক্রিয়ায় অংশ করতে চায় না, স্বাধীনভাবে এককভাবে গ্যাস আকারে অবস্থান করে, তাই হিলিয়ামকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। সুন্দরভাবে হয়েছে না, এটা লিখবে, একদম সঠিক কথা, ঠিক আছে। তুমি এটা লিখবা যে হিলিয়ামের শেষ কক্ষপথ কি থাকে, পূর্ণ থাকে, যার কারণে সে অন্য কোনো মৌলের সাথে রাসায়নিক বিক্রিয়া করে না বা যৌগ গঠন করে না, করতে পারে না, করে না, ঠিক আছে। তো দরকার আছে, আমার পূর্ণ আছে, আমি যাব, আমার নিজের একা ব্যবসা করার জন্য যথেষ্ট টাকা আছে, আমি কোনো সাথে ভাগে যাবো না, এমনি ক্যাসেল করার জন্য যাবো, তো যাবো না, এটাই কথা। যাদের কম আছে তারা দুইজনে শেয়ার করে যাবে। এই যে বিল্ডিংগুলো দেয় দেখবা, ফ্ল্যাটগুলো, যাদের টাকা পয়সা কম তারা কি করে, ভাই আমি আমরা কয়েকজন মিলে শেয়ারে করি, তুমি এক ফ্ল্যাট নিবা, আমি একটা নেবে, এভাবে করে না, অধিকাংশ ফ্ল্যাট এভাবে করে। আর যার টাকা আছে নিজে একটা ফ্ল্যাট দিয়ে ভাড়া দিবে, তাই না? তো বিষয় হলো এরকম। এবং যারা অনেক টাকা আছে তারা কি আর ফ্ল্যাটে থাকে, তারা একটা বাড়ি করে, বাড়িতে থাকে। যাদের টাকা নাই, মধ্যম সাইজের মানুষ, তারা থাকে ফ্ল্যাটে। আর যাদের টাকা আছে তারা ফ্ল্যাট বানায়, কিন্তু তারা নিজেরা থাকে না, থাকে নিজেরা বাসায় নিজের বাড়ি করে থাকে। ফ্ল্যাটে তো আর অতটা, ফ্ল্যাটে তো কি আর বড় পরিবার থাকা যায় না, ওটা যদি স্পেশাল ভাবে বানান আপনার জন্য একটা ইউনিট, হ্যাঁ, দেখা যায় 2টা ইউনিট মিলে একটা বানাইলে ওটা আলাদা ব্যাপার। তো এমনিতে নর্মালি কি রংপুর এরকম ফ্ল্যাট পাওয়া যায় না যে বড় ফ্যামিলির জন্য, হাই 3 রুম। বড় ফ্যামিলি মানে কি বলতে চাচ্ছেন? জয়েন্ট ফ্যামিলি গ্রামে যেমন থাকে, মনে করো যে একটা পরিবারে মনে করো বাবা মা আছে, হ্যাঁ, তো বাবা মার জন্য একটা রুম লাগবে, দাদা দাদি আছে, দাদা দাদি কই থাকে না, গ্রামে থাকে না, এক পরিবার তাদের থাকে। থাকে তো ওটা বলি, শহরে তো এটা হয় না, এই জন্যই তো বললাম। একটা ফ্যামিলি মানে কি, দাদা দাদি অবশ্যই থাকবে, বাবা মা থাকবে, দুইজনের জন্য 2টা রুম। ভাই বোন আছে না, মনে করো ভাই আছে একটা, বোন আছে একটা, তো ভাইয়ের জন্য একটা রুম, বোনের জন্য একটা রুম। তো আরো ভাই বোন থাকে, গেল, ভাই যদি বিবাহিত হয় গেল, আর একটা যদি সিঙ্গেল ভাই থাকে, 2টা ভাই, তাহলে কয়টা রুম লাগে দেখছো হিসাব করে, খেয়াল করছো? তো আছে এরকম ব্যবস্থা আছে, আমাদের গ্রামের বাসা স্যার এরকম। হ্যাঁ, গ্রামের বাড়ি এরকম না, সেটাই বললাম। কিন্তু ওই জায়গাতে কিন্তু স্যার বেশি মজা স্যার, এগুলা হ্যাঁ, ওইখানে যৌথ পরিবার মানে ভরপুর। দেখো এখানে শহরে মানুষ থাকে এভাবে, যারা ব্যবসা বাণিজ্য করার জন্য, ছেলে মেয়ে পড়াশোনা করতে হয়, এই জন্য থাকে, ঠিক আছে, এরকম। ঠিক আছে, পর্যায় সারণীর সুবিধা কি তাহলে? এই যে পর্যায় সারণী এত কিছু পড়ে আসলাম, কি কি সুবিধা এগুলো একটু দেখব। দেখো, পর্যায় সারণী বিভিন্ন রসায়নবিদের নিরলস প্রচেষ্টার গড়া রসায়নের জগতে একটি অনন্য মানে অসামান্য অবদান। রসায়ন অধ্যয়ন, নতুন মৌল সম্পর্কে ভবিষ্যৎবাণী, গবেষণা ইত্যাদি পর্যায় সারণীর বিরাট ভূমিকা পালন করে। নিচে কয়েকটি উদাহরণ দেওয়া হলো। রসায়ন পাঠ সরলীকরণ, 2016 সাল পর্যন্ত পৃথিবীতে 118টি মৌল আবিষ্কার করা হয়েছে, ওকে।
আবার শুধু 4টি ভৌত ধর্ম যেমন গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, ঘনত্ব, কঠিন তরল বায়বীয় অবস্থা, এই 4টি রাসায়নিক ধর্ম অক্সিজেন যেমন অক্সিজেন, পানি, অ্যাসিড এবং ক্ষারের সাথে বিক্রিয়া বিবেচনা করি তাহলে দেখবে 118টি মৌলের 118 গুণন 4 + 4 8টি এতটি ধর্ম লাভ করা যায়, যেগুলো প্রথমে বলছিলাম যে 118টা মৌল আছে। প্রতিটার যদি আমরা যে বেসিক যে ধর্মগুলো যদি ধরি, যেগুলা যেমন গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, ঘনত্ব এবং ভৌত অবস্থা, ঠিক আছে, কঠিন তরল বায়বীয়, শুধু এইগুলোই যদি বলি, আবার সেইগুলা অক্সিজেনের সাথে বিক্রিয়া করতেছে কিনা, পানির সাথে বিক্রিয়া করতেছে না, অ্যাসিডের সাথে না ক্ষারের সাথে বিক্রিয়া করতেছে, এই যে এখানে 4টা আর এখানে 4 ধরনের ধর্ম, তাহলে কয় ধরনের ধর্ম হলো? 8 ধরনের। যদি এই বেসিক 8টা ধর্ম যদি জানতে চাই সিঙ্গেলভাবে, তাহলে আমাদের টোটাল জানতে হচ্ছে কতগুলা? 18, 118 যোগ 8, 944টা ধর্ম এককভাবে জানতে হচ্ছে। এটা কঠিন না? এককভাবে 944টার মৌলের সম্পর্কে ডিটেলস জানা কঠিন কিনা? আর আমরা এখন কি করছি, একটা গ্রুপ করছি, গ্রুপের সবার এক ধর্ম, তাহলে কি ভাগ হ্যাঁ বুঝছি। ধর্ম কমে আসতেছে না? কয়েকটা দিন জানলে শেষ, তোমরা জেনে ফেলছো অলরেডি অনেকগুলো। দেখো, এইগুলো ধর্ম মনে রাখা অসম্ভব ব্যাপার, কিন্তু পর্যায় সারণী যে কাজটিকে সেই কাজটিকে সহজ করে দিয়েছে। দেখো, এ পর্যায় সারণীতে রয়েছে 18টি গ্রুপ এবং 7টি পর্যায়। প্রতিটি গ্রুপের সাধারণ ধর্ম জানলে 118টা মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্ম সম্বন্ধে মোটামুটি ধারণা লাভ করা যায়, ঠিক আছে? কারণ আমরা জানি একই গ্রুপের মৌলগুলোর ধর্ম কি হয়? একই হয় না? তো একই গ্রুপে তাহলে 18টা গ্রুপ সম্পর্কে 18টা ধর্ম জানলেই সব জানা শেষ, তাই না? ওকে, তো শুধু তাই না, পর্যায় সারণী সম্পর্কে ভালোভাবে ধারণা থাকলে বিভিন্ন মৌল দ্বারা গঠিত তাদের যৌগের ধর্ম সম্পর্কেও ধারণা লাভ করা যায়। তাহলে গ্রুপের ধর্ম জানা থাকলে তাদের দ্বারা যে যৌগ গঠন হয় তাদের ধর্ম সম্পর্কেও জানা যায়। এই তো নর্মালি জানি ধাতু এবং অধাতু মিলে কী তৈরি হয়? আয়নিক যৌগ। আমরা একটু পরে জানবো, পরে অর্ধে জানতেছি তাহলে। এবং আয়নিক যৌগ বলতে কী বোঝায়, এরা আবার কাদের সাথে বিক্রিয়া করবে, এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কী হবে, এগুলো নিয়ে আমরা বলতে পারি হিসাবে। এগুলো পরে শিখবো আমরা, পরে ধীরে ধীরে। তাহলে দেখা যায় অনেক কিছু আমরা বলতে পারি। দেখো, নতুন মৌলের আবিষ্কার, তাহলে একটা দিন দেখলাম এখানে রসায়ন পাঠ সহজ করতেছে আমাদের, তাই না? আরেকটা হলো নতুন মৌলের আবিষ্কার। কিছুদিন আগেও 7টি পর্যায় আর 18টি গ্রুপ নিয়ে গঠিত পর্যায় সারণী বেশ কিছু জায়গায় কী ছিল? ফাঁকা ছিল। হ্যাঁ, এই ঘরগুলো, এই মৌলগুলো আবিষ্কার হওয়ার আগেই এই ফাঁকা ঘরে যে মৌলগুলো বসবে বা তাদের ধর্ম কেমন হবে তা পর্যায় সারণী থেকে ধারণা পাওয়া গিয়েছিল, ঠিক আছে? তোমরা ইতিমধ্যে আল্লাহ এভাবেই তৈরি করছেন, মানুষকে ব্রেন দিচ্ছে এটা খুঁজে খুঁজে বের করার জন্য যে এরকম একটা কাঠামো দেওয়া লাগবে। জেনে গেছো যে বিজ্ঞানী মেন্ডেলিভ তার সময় আবিষ্কৃত 63টি মৌলকে তার আবিষ্কৃত পর্যায় সারণীতে স্থান দিতে গিয়ে যে মৌলগুলো সম্পর্কে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন, পরে সেগুলো কী হয়েছিল? আবিষ্কার হয়েছিল। তারপরে কি গবেষণার ক্ষেত্রে পর্যায় সারণীর অসামান্য অবদান রয়েছে। মনে করো কোনো একজন বিজ্ঞানী কোনো একটি বিশেষ প্রয়োজনের জন্য নতুন একটি পদার্থ আবিষ্কার করতে চাইছেন, তাহলে আগেই তাকে ধারণা করতে হবে যে নতুন পদার্থটির ধর্ম কেমন হবে, সেই সকল ধর্ম বিশিষ্ট পদার্থ তৈরি করতে কী কী ধরনের মৌল প্রয়োজন, সেই ধারণা কি পর্যায় সারণীতে পাওয়া যাবে। তার মৌল সম্পর্কে আমরা কই থেকে জানি? পর্যায় সারণী থেকে। কোনটা ধাতু, কোনটা অবধাতু, কোনটা অধাতু, কোনটা সক্রিয় ধাতু, কোনটা হলো একটু কম সক্রিয় ধাতু, সবই তো কই থেকে দেখলাম? পর্যায় সারণী থেকে। একদম বামেরগুলো হলো সক্রিয় ধাতু, যত ডানে যাবে তত ধাতুর ধর্ম হ্রাস পেতে থাকবে, এবং একদম ডানে গেলে কী হয়ে যাবে? অধাতু হয়ে যাবে। তাহলে তো সবগুলো আমরা ধারণা পাচ্ছি পর্যায় সারণী থেকে। এছাড়া পর্যায় সারণীর আরও অনেক ধরনের ব্যবহার আছে যা তোমরা ধীরে ধীরে জানতে পারবে, সবই এখন জানতে হবে না। ওকে, এখন দেখো পরটা কি বলছে, 4.9 পর্যায় সারণীর একই গ্রুপের মৌলগুলোর দ্বারা গঠিত যৌগের, ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তাহলে পর্যায় সারণীর একই গ্রুপের মৌলগুলো দ্বারা গঠিত যৌগের বিক্রিয়া, বুঝছো? এটা কী কী ধরনের বিক্রিয়া হয়ে থাকে? আমরা বললাম যে এক গ্রুপের মৌলগুলো অন্য গ্রুপের সাথে বিক্রিয়া করে, আবার একই গ্রুপের সাথে হয় কিনা, এগুলো আমরা শিখবো একটা কী কী ধরনের বিক্রিয়া হয়ে থাকে আর কি। ওকে, এখানে না ফির বিক্রিয়া হতে হয়, এটা ওইভাবে ওই বিক্রিয়া না আর কি। দেখো এটাকে ধর্মগুলো কেমন, দেখো পর্যায় সারণীর একই গ্রুপের মৌলগুলো যে একই রকম ধর্ম প্রদর্শন করে তা কয়েকটি পরীক্ষার মাধ্যমে বুঝতে পারবে, ঠিক আছে? তো আমরা পড়ে আসলাম যে একই গ্রুপের মৌলগুলো কী হয়, একই রকমের, সেটা আমরা কয়েকটা পরীক্ষার মাধ্যমে বুঝবো যে আসলে সবই একই রকমের কিনা। যেমন গ্রুপ 17 মৌলগুলা ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ইত্যাদি গ্যাস
গ্যাস হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে, এগুলো কিন্তু সবাই গ্যাস না কিন্তু, এগুলো গ্যাস, দেখো এই যে এগুলো কিন্তু সবগুলো গ্যাস না, এটা গ্যাস, এটা গ্যাস, এটা হলো তরল, এটা হলো কঠিন, ঠিক আছে, এটা লিকুইড, এটা হলো সলিড। ইত্যাদি গ্যাস দিছে কেন? হুম, ইত্যাদি গ্যাস এগুলো গ্যাসের ফর্মে থাকতে পারে, মানে করা যেতে পারে, বাট এটা কিন্তু কঠিন ফর্মেই থাকে, ঠিক আছে, আয়োডিনগুলো, ঠিক আছে, আয়োডিন এগুলো। ইত্যাদি গ্যাস হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে যথাক্রমে এগুলো তৈরি করে, ঠিক আছে। কেমনে হুম, কেমনে তৈরি করে? এই যে এখানে দেখো হাইড্রোজেন গ্যাস ফ্লোরিনের সাথে বিক্রিয়া করে, কার সাথে? ফ্লোরিনের সাথে হাইড্রোজেন গ্যাস। এটা ভুল দেওয়া আছে, এগুলো গ্যাস হবে না, এটা হলো তরল হবে, লিকুইড, এটা হবে কি বলো তো, সলিড। একবার যেটা আছে ওটা দেখো, এটা ভুল লিখছে, ঠিক আছে। তাহলে হাইড্রোজেন দেখো ফ্লোরিনের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন ফ্লোরাইড, এটা কি বলো তো, এটা কী লিখছে এগুলা, হাইড্রোজেন ফ্লোরাইড, আবার এটা কি জি দিয়া হাইড্রোজেন ফ্লোরাইড, ঠিক আছে, এটা একটা গ্যাস, গ্যাস দিচ্ছে মানে গ্যাস। তাহলে দেখো সবগুলা কি তৈরি করতেছে বলো তো, এগুলা তৈরি করতেছে, ওকে। এই যে তৈরি করলো যে জিনিসগুলো, এগুলো সবই কি বলো তো, অ্যাসিড। তাহলে দেখো এটা হলো সব ধর্মে এক, মানে ওগুলো দরকার নাই ভেতরে বোঝার। তো এখানে দেখো যে এই যে 17 গ্রুপের মৌলগুলো সবাই হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করতেছে, কার সাথে? হাইড্রোজেনের সাথে। এবং যা তৈরি হচ্ছে সবগুলা কি অ্যাসিড। তাহলে 17 গ্রুপের সবগুলো মৌলে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? অ্যাসিড তৈরি করে। তার মানে ধর্ম এক না? 17 গুলো সব মৌল তো ধর্ম একই হলো, তাই না? ওকে। আবার দেখো, ওকে, উৎপন্ন গ্যাসগুলো যদি একটি পানিতে দ্রবীভূত করা হয় তাহলে হাইড্রোহ্যালাইড অ্যাসিড। উৎপন্ন গ্যাস কেন? উৎপন্ন অ্যাসিড কোনটা? এখানে বলছে আবারই উৎপন্ন, মানে এটা গ্যাসীয় ফর্মে থাকে তো, ঠিক আছে, কিন্তু আসলে গ্যাস তো আমরা নর্মালি এমনিতে বলি না, মানে অ্যাসিড তো নেই বলি না, আসলে এটা পানিতে মিশ্রণ করলে আমরা বলি আর কি। একবারে তো আমরা কি গ্যাস যেগুলো আমরা অ্যাসিড দেখি নর্মালি, তার মধ্যে কিন্তু পানি থাকে, বুঝছো, মনে করো অর্ধেক পানি অর্ধেক অ্যাসিড মিশ্রিত থাকে, এটা বলতেছে আর কি। যেমন যদি আমরা মনে করো এই গ্যাসগুলোকে যদি পানিতে মিশ্রণ করি তাহলে কী হবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেমন জলীয় দ্রবণ, ঠিক আছে, হাইড্রোফ্লোরাইড, ঠিক আছে, হাইড্রোফ্লোরিক অ্যাসিড। তারপরে দেখো এই যে HCl অ্যাসিড, আমরা পড়ছি না এটা, হাইড্রোক্লোরিক অ্যাসিড অনেক, হাইড্রোজেন ব্রোমাইড অ্যাসিড, অর্থাৎ হাইড্রোজেন আয়োডাইড অ্যাসিড, ওকে। অর্থাৎ আমি ডাইরেক্ট কথা বলে দিলাম এটা, যে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে গ্রুপ 17 মৌলগুলো হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করার মাধ্যমে, হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করার মাধ্যমে অ্যাসিড তৈরি করে। হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করার মাধ্যমে সবাই কি করে? অ্যাসিড তৈরি করে। তার মানে সবার ধর্ম একই, ওকে, অত ব্যস্ত দরকার নেই। আবার দেখো এই অ্যাসিডগুলোকে হলে কি বলতো, গ্যাসগুলো সবাই কি পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করলো না? এটা একটা ধর্ম হচ্ছে হাইড্রোক্লোরিক। তুমি যদি বলো তাহলে এইগুলো সবগুলো গ্যাসগুলা আবার কি করলো? পানির সাথে তৈরি করে অ্যাসিড তৈরি করলো, ঠিক আছে, ওকে, এটা বলছি আর কি। দেখো এই হাইড্রোহ্যালাইড একিউতে কি? জলীয় দ্রবণ, অ্যাকুয়াস সলিউশন, আমরা পরে দেখবো, বুঝছো। একু মানে জলীয় দ্রবণ, আমরা এগুলো পরে দেখবো। যে এস মানে সলিড, বুঝছো, জি মানে গ্যাস, হ্যাঁ, আর একু মানে জলীয় দ্রবণ, ঠিক আছে। যে কোনো দেখো এই হাইড্রোহ্যালাইড অ্যাসিডগুলো যে কোনো কার্বনেট লবণের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। আবার এরা কি করে বলো তো, এই অ্যাসিডগুলো হাইড্রোজেন, হ্যাঁ, হাইড্রোহ্যালাইড অ্যাসিড কোনগুলো? এই যে এগুলা হাইড্রোহ্যালাইড মানে কি? হাইড্রোজেন হ্যালোজেন আছে, এদের মূলকে কি বলা হয়? গ্রুপ 17 মৌলগুলো কি বলে? হ্যালোজেন। তো এই জন্য বলে হাইড্রোহ্যালাইড। হ্যাঁ, বুঝছি। হাইড্রোহ্যালাইড অনেক, হাইড্রোজেন HF, HCl, HBr, HI সবগুলো কি হাইড্রোহ্যালাইড, ওকে। তাহলে এইগুলো আবার যে কোনো কার্বনেট লবণের সাথে, যেমন সোডিয়াম কার্বনেট, ঠিক আছে, সোডিয়াম কার্বনেট CO3 বা ক্যালসিয়াম কার্বনেট, তাহলে এরকম কার্বনেট যৌগের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে সবগুলাই, ঠিক আছে। যেমন এখানে ক্যালসিয়াম কার্বনেটের সাথে হাইড্রোফ্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। যেমন এখানে দেখো ক্যালসিয়াম ফ্লোরাইডের সাথে হাইড্রোফ্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে ক্যালসিয়াম ফ্লোরাইড আর হলো কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করছে। এই যে যত সবগুলাই করবা, দেখো HCl দিয়ে বিক্রি করলে কার্বন ডাই অক্সাইড, তাহলে কমন একটা জিনিস তৈরি হচ্ছে না? তার মানে কি রাসায়নিক ধর্ম কি একই, ঠিক আছে, এটা বুঝাইছে আর কি। উপরে বিক্রিয়াগুলো থেকে বোঝা যায় যে গ্রুপ 17 মৌলগুলো, এই যে এগুলো কি পরীক্ষা আসবে নাকি? না, এগুলো বোঝার জন্য দিয়েছে তোমাকে আর কি, যে ধর্মগুলো যে একই। দেখ গ্রুপ 17 মৌলগুলো, এগুলো মৌল একই রকমের ধর্ম ও রাসায়নিক বিক্রিয়া প্রদর্শন করে, তাই না? হ্যাঁ। সকলে কি একই ধরনের রাসায়নিক বিক্রিয়া করছে না? হ্যাঁ। যেমন এখানে ক্যালসিয়াম কার্বনের সাথে সবাই বিক্রিয়া করে, ফ্লোরিনের যোগ করে, ক্লোরিনের যোগ করে, ব্রোমিনের যোগ করে, আয়োডিন যোগ করতেছে, তাই না? তাহলে একই রকমের বিক্রিয়া দিচ্ছে, আবার একই ধরনের ধর্ম দেখাচ্ছে, তাই না? এটাই বোঝাচ্ছে আর কি।
আবার দেখো গ্রুপ 2 এর মৌলগুলো, গ্রুপ 2 ছিল কি বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখা। তাহলে যে বিরিয়ানি মানে তার বেরিয়াম ছিল, তারপর ম্যাগনেসিয়াম ছিল, ক্যালসিয়াম। তাহলে ক্যালসিয়াম একই রকমের ধর্ম এবং বিক্রিয়া প্রদর্শন করে। কী কী দিচ্ছে এখানে দেখো, ম্যাগনেসিয়াম কার্বনেট, এই যে ম্যাগনেসিয়াম কার্বনেট যেমন লঘু হাইড্রোক্লোরিক এর সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড পানি এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। দেখো এখানে ম্যাগনেসিয়াম কার্বনেট HCl এর সাথে বিক্রিয়া করে কী তৈরি করেছে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড এবং পানি। তো এই যে দেখো একটা জিনিস কমন জিনিস, কার্বন ডাইঅক্সাইড এবং পানি। এখানে দেখো আবার যদি আমরা ক্যালসিয়াম কার্বনেট নেই, সেটাও HCl এর সাথে বিক্রিয়া করে কী তৈরি করে, কার্বন ডাইঅক্সাইড এবং পানি। তাহলে একই জিনিস তৈরি করতেছে না, বিক্রিয়া একই রকমের না। এখন এগুলি কি মুখস্থ করতে হবে নাকি? না, এটা একটু মুস্ত করো বিক্রিয়াগুলো, তাহলে এগুলো তো মুস্ত করতে হবে না, মানে বোঝা যাচ্ছে না। এতে কার্বনেট লবণ থাকবে না, পরীক্ষায় মনে থাকবে না এগুলো। এগুলো বিক্রিয়াগুলো মনে রাখতে হবে, বুঝতে হবে। দেখো এই যে ম্যাগনেসিয়াম কার্বনেট আর HCl এর সাথে বিক্রিয়া করে কি তৈরি করতেছে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। পরীক্ষায় কি আসবে স্যার? হ্যাঁ পড়তে হবে। দাও এগুলো কেমনে পড়ে কিছু তো বুঝলাম না। বোঝো নাই? তাহলে বলো যে বুঝি নেই। এখানে মেইনলি তোমাকে বিষয়গুলো বুঝাইছে কি, একটু রিডিং দিলে বুঝতে পারবা যে তারা একই রকমের ধর্ম প্রদর্শন করতেছে। যেমন কি গ্রুপ 17 এর মৌলগুলো সবাই হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করতেছে, বিক্রিয়া করে কি তৈরি করে, এই যে হাইড্রো হ্যালাইড তৈরি করতেছে, ঠিক আছে, হাইড্রো হ্যালাইড। এইগুলো আবার পানির সাথে বিক্রিয়া করে কি সবাই অ্যাসিড তৈরি করতেছে। তাহলে যে কাজটা করতে সবাই কিন্তু করতেছে, সবগুলা কি যে সবাই হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে এগুলো তৈরি করতেছে। আবার এইগুলো সবাই কি করতেছে, পানির সাথে বিক্রিয়া করার মাধ্যমে অ্যাসিড তৈরি করতেছে। তাহলে কি একই রকমের ধর্ম এবং বিক্রিয়া প্রদর্শন করতেছে কিনা, একই রকমের ধর্ম প্রদর্শন করতেছে। ওকে, আবার যে অ্যাসিডগুলো হলো, এই যে অ্যাসিড, এই যে পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করতেছে। আবার এই অ্যাসিডগুলো হলো সবাই কি করতেছে বলো তো, বিভিন্ন ধাতুর কার্বনেটের সাথে, ঠিক আছে, যেমন হলো ক্যালসিয়াম কার্বনেট বা সোডিয়াম কার্বনেট, এইগুলোর সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতেছে, মানে একই রকমের বিক্রিয়া করতেছে। যেমন এখানে দেখো এই যে এগুলোর সাথে এই অ্যাসিডগুলা ক্যালসিয়াম কার্বনের সাথে বিক্রিয়া করছে, এই যে বিক্রিয়া করে সবগুলাই কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি করতেছে। তাহলে বিক্রিয়া কি একই ধরনের বিক্রিয়া, যেটা একই জিনিস তৈরি হচ্ছে, তাই না? তাহলে এই জন্য আমরা এই বিক্রিয়াগুলো থেকে বুঝতে পারলাম তাদের ধর্মে একই এবং রাসায়নিক বিক্রিয়া কি একই রকম, বুঝতে পারছো? ওকে, আবার ওটা একটা উদাহরণ দিছে, আবার গ্রুপ 2টা উদাহরণ দিছে। 2 এর মৌল 2টা নিছে, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম। এদের যদি বলি কার্বনেট যৌগগুলা, ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেট এবং ক্যালসিয়াম কার্বনেট, উভয়কে আমরা HCl এর সাথে বিক্রিয়া দিছি, দেখলাম HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, দেখলাম একই রকমের বিক্রিয়া করতেছে। দুইটাকে ভিন্ন বিক্রিয়া হয়েছে, একই জিনিস তৈরি করছে না। এই দুইটা ঠিক, কিন্তু ওইটা আলাদা। এইটা তো তার নিজস্ব উপাদান হিসেবে হবে। তো দেখ, এটা ম্যাগনেসিয়ামের ক্লোরাইড তৈরি করছে, এটা ক্যালসিয়ামের ক্লোরাইড, মানে একই হলো কিনা, একই যৌগ। ওকে, আর কার্বন ডাইঅক্সাইড পানি, কার্বন ডাইঅক্সাইড পানি, তার মানে কি বুঝলাম, একই রকমের বিক্রিয়া করে। আমরা যে এতক্ষণ পড়ে আসলাম যে একই গ্রুপের মৌলগুলোর ধর্মে একই রকমের বিক্রিয়া করে, সেটা এখানে প্রমাণ। বুঝছো? বুঝাইছে, উদাহরণ ক্লিয়ার? বুঝছো? এটা বাসায় গিয়ে একবার রিডিং দিবা, ইনশাআল্লাহ। ওকে। তবে এটা ইম্পর্টেন্ট বিষয় না, ইম্পর্টেন্ট বিষয় হলো বাকি যেগুলো আছে পরবর্তী ধর্মগুলো একদম মুক্ত করতে হবে যে এটা বলবা। শেষের অধ্যায়। হ্যাঁ, আর এগুলো একটু কাজগুলো দেখবা, ঠিক আছে? কাজগুলো আমি পড়াবো না, রিডিং দিবা, ঠিক আছে? এগুলো পড়ে দিতে হবে না, কাজগুলো বাসায় পড়বা, আমি ধরবো কিন্তু। আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তির কি? ইলেকট্রন বিন্যাস। কেমন এটা? ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে তুমি মৌলের অবস্থা নির্ণয় করতেছো। ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে তুমি বলতেছো সেটা ধাতু না অধাতু, বলতেছো না? ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে মৌলের অবস্থা নির্ণয় করা যায়, কোনো একটা মৌল ধাতব ধর্ম না অধাতব ধর্ম আছে সেটা জানতে পারি। মৌলে কী ধরনের বিক্রিয়া করবে সবগুলো আমরা কি দিয়ে জানি বলো তো? ইলেকট্রন বিন্যাস দিয়ে। তো এই জন্য ইলেকট্রন বিন্যাস হলো আমাদের ভৌতভিত্তি। কোনে দেওয়া আছে? আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি হলো ইলেকট্রন বিন্যাস। ওকে, যদি দুইটা দেওয়া থাকে পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন বিন্যাস, তখন দুইটাই হবে। আর সিঙ্গেল দেওয়া থাকলে পারমাণবিক সংখ্যা ইলেকট্রন বিন্যাস শুধু হবে কি বলতো, ইলেকট্রন বিন্যাস। 23 নম্বর মৌলের নাম কি? 23 নম্বর মৌলের নাম কি বলতো? ভ্যানাডিয়াম। ভ্যানাডিয়াম। স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম। কেন, কি হয়েছে? ওই যে এখানে তো প্রশ্ন আছে। তো এইগুলো দেখো, ইলেকট্রন বিন্যাস থেকে তুমি অবস্থান নির্ণয় করতে পারবে না? অবশ্যই পারবা। দেখো এখানে সর্বশেষ কক্ষপথ কত? 4। তার মানে পর্যায় হলো 4। যেহেতু কি আছে এখানে এস আছে, তার মানে সামনে ডি আছে, তার মানে কি আছে, আমাদের সিস্টেমটা এরকম আছে n-1 ডি 1 থেকে 10 আর n s 1 থেকে 2, এরকম না? তার সেক্ষেত্রে হলো ডি এবং এস এর ইলেকট্রন যোগ। তো কত হবে এখানে? 3 আর 2 5।
গ্রুপ নাম্বার ঠিক আছে, এগুলো আবার পড়বা, বারবার প্র্যাকটিস করবা, পড়বা। তো এগুলো দেখো প্র্যাকটিস করতে হবে। দেখো পর্যায় এই যে এক্স মৌলটি কোন পর্যায়ে 37 দেওয়া আছে, বের করতে হবে। তো আমি একটা শর্টকাট নিয়ম শেখাবো না। আচ্ছা আমি ক্লাস দেবো না, তোমাদেরকে শর্টকাট নিয়মের ক্লাসটা দেখে নি। তোমার তো ফোন আছে? না, হ্যাঁ, তো ঝামেলা। আচ্ছা ওটা পরে দেখাবো না একদিন, ঠিক আছে? পরে দেখাবো না, যেহেতু ক্লাস শেষ দিলাম এখানে। মানে এই যে গ্রুপ পর্দা বের করার আমরা ইলেকট্রনিক দিয়ে শিখলাম না, ইলেকট্রোমেশ করতে হবে না, মাত্র আচ্ছা ক্লাসটা শেষ দিয়ে আর কি। ত্রয়ী সূত্র লেখো, তাহলে সূত্রটা লিখতে হবে। ত্রয়ী সূত্র মৌলগুলোকে পারমাণবিক ভগ্নাংশের সাজারে স্যার আধুনিক প্রথম এবং পর্যায়ে তৃতীয় মৌলের আধুনিক পর্যায়ে সূত্র কি কোনটা? 3টি মৌলকে ভালোভাবে সাজালে প্রথম এবং তৃতীয় মৌলের ভরের গড় হলো কি হবে? আধুনিক পর্যায়ে স্যার সূত্র কোনটা? মাদের মৌলটা। আধুনিক পর্যায় সূত্রটি লেখো। কোনটা বলো তো? বোরের সূত্রটা। বোরে না, হেনরি মোসলের। হ্যান্ডি মুসলে না? হ্যাঁ, কোনটা কত কোনটায় দেওয়া আছে? স্যার 2 হ্যাঁ। নাম্বার সৃজনশীল। তাহলে এটা লিখবা, মৌলগুলোকে তাদের পারমাণবিক সংখ্যা ক্রমান্বয়ে সাজারে তাদের ভৌতিক এবং রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে আমার দিতে হয়। দেখতে হবে গাইডে স্যার কয়েকটা সৃজনশীল বলবেন। এই যে বি, দেখো বি কে ক্ষার ধাতু বলা হয় কেন? এই বোরন কি এটা? বি কে, তো বি বলতে এই যে গ্রুপ 2 ক্ষার ধাতু, মিথ্যা ধাতু বলা হয় কেন? বি কই? এই যে এখানে গ্রুপ বি, এখানে মিথ্যা ধাতু বলা হয় পর্যায় 1, পর্যায় 2, পর্যায় 3। তাহলে পর্যায় দেখো, এই দেখো একটা প্রশ্ন আমরা এখানে দেখি, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে 2। দেখো এগুলো কত সিস্টেমে অঙ্ক আসে, আসে। এটা হলো গ্রুপ 1, এটা গ্রুপ 2, এটা গ্রুপ 3। ওকে, পর্যায় দেওয়া আছে, এটা কি? এখানে যে মলটা হবে সেটা হলো গ্রুপ 1-এর 2 নম্বর পর্যায়ে, এগুলো 3 নম্বর পর্যায়ে, এটা কয় নম্বর পর্যায়ের? 4 4 নম্বর। নাম্বার। তা গ্রুপ 1-এর 4 নম্বর পর্যায়ে কে আছে বের করতে পারবা না? একে আছে হাইড্রোজেন, হাই লিনা কে, হাই লি না কে সোডিয়াম। রবি সাথে ফেললো, তার মানে কি হলো? এখানে এ কি? পটাশিয়াম। হাই লি না কে রবি সাথে ফেললো। ওকে, তাহলে এটা কি হবে? এটা প্রথমে কি হবে? 1 নম্বরে কি হবে? 1 নম্বরে কি হবে? 1 নম্বর কিছু আছে? নাই, 1 নম্বর তো ফাঁকা। তারপরে 2 নম্বর কি বলো তো? গ্রুপ 2 টপ আছে, হ্যাঁ। বিরিয়ানি মোগলাই কাবাব। তাহলে এখানে হবে বিরিয়ানি মোগলাই। এখানে তো হবে গ্রুপ 2। গ্রুপ পর্দায় 2 শুরু হবে। গ্রুপ 2 কি পর্দায় 1-এ কিছু আছে? গ্রুপ 2 এ পর্যায়ে কেমনে বুঝবো? জানো না তুমি? নাই তো। গ্রুপ 1 পর্দায় 1-এ তো শুধু হাইড্রোজেন আর হিলিয়াম। শুধু হাইড্রোজেন হিলিয়াম। 2 নাম্বার থেকে শুরু হবে না? 2টা কি? বিরিয়ানি মোগলাই কাবাব শরীবারে। তাহলে এটা কি? বি মানে কি? ক্যালসিয়াম। হ্যাঁ। তো বি কে কেন মিথ খাদ্য বলা হয়? তাই যে কীভাবে লিখতে হবে? গ্রুপ বি, বিটা হলো কি? ক্যালসিয়াম। ক্যালসিয়ামকে কেন মিথ খাদ্য বলে? এই যে একটু আগে পড়ে আসলাম, সহজ না কঠিন? এগুলো তো বইয়ের পড়া না। এ থেকে বি, দেখো এ থেকে বি এর দিকে যেতে পারমাণবিক আকারের পরিবর্তন ব্যাখ্যা করো। এখানে দিছে যে উদ্দীপকের কোন মৌলটি ইলেকট্রন দেখো। শক্তি বেশি। তাহলে এ থেকে বির দিকে যেতে পারমাণবিক আকার, এ কে এটা, বি হলো এটা, তার মানে কোন দিকে গেলাম? পর্দার দিকে না? বাম থেকে ডানে তার পর্দার দিকে গেলে বেশি হবে। পারমাণবিক আকার পরিবর্তন ব্যাখ্যা করো, পারবে না? পারমাণবিক আকার ছোট হ্যাঁ, হবে। তাহলে কি হবে? আকার ছোট হবে। কেন ছোট হচ্ছে এটা বলতে পারবা কিনা? বই যেটা পড়ছো সেগুলা বুঝতে পারা জিনিস। একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে একই শক্তি স্তরে নতুন ইলেকট্রন যুক্ত হতে থাকে, যার কারণে কেন্দ্রীয় নিউক্লিয়াসের সাথে বস্তু শক্তি স্তরে জোরালোভাবে আকর্ষণ বাড়তে থাকে, এর কারণে আকার ছোট হতে থাকে। তাহলে এই জন্য বলা যায় গ্রুপ এখানে এ থেকে বির দিকে গেলে কি হবে? পারমাণবিক আকার ছোট হতে থাকবে। শেষ। তো এখন তার আগে তোমাকে পরিচয় দিতে হবে। গ্রুপ এ মৌলটাকে এইটা, ঠিক আছে? প্রতীক দিছে মানে কি? তোমাকে পরিচয় করে দিতে হবে, বুঝছো? তো গাইডটা আনবো। হ্যাঁ দাঁড়াও, এ থেকে সি এর দিকে গেলে, এ থেকে সি এর দিকে যেতে পারমাণবিক আয়নীকরণ শক্তির পরিবর্তন বিশ্লেষণ করো। তাহলে ওটা বললাম পারমাণবিক আকার, এটা কি করতে হবে? কি করতে হবে? এটা হলো আয়নীকরণ শক্তি। একই জিনিস না? এটা ওইভাবে ব্যাখ্যা দিতে হবে। ওকে, তো এগুলো পড়া সহজ না কঠিন?